সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলার সভাপতি নয়, কোনো একটি উপজেলার সভাপতি, তরুণ মানুষ, যুবক মানুষ। তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরত দেওয়া হয়নি। মৃত স্ত্রী এবং মৃত পুত্র, শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে। এই যে অসভ্য সমাজ, অসভ্য রাষ্ট্র, অসভ্য সরকার, এই অসভ্যতার মানদণ্ডটি কোথায়, কিভাবে, কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্যারালাইজ করে ফেলছে। আলটিমেটলি এই রাষ্ট্র কিন্তু ভাঙনের একটি সুর তৈরি করছে। কেন তৈরি করছে, কেন সেটা একটু দেখেন। 1971 সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, তারই ফলশ্রুতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায়। বুঝতে হবে, রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয়, সমাজ যদি টিকিয়ে রাখতে হয়, এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রের নির্যাতন, রাষ্ট্রের অনাচার, রাষ্ট্রের নিষ্ঠুরতা, রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে। মানুষে মানুষে হিংস্রতা, দলে দলে হিংস্রতা, দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা, এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে, আমাদের দেশেও ছিল এবং আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা, এই রকমের ব্যবস্থা গ্রহণ করে, তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না। সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান, সাদ্দামের নামে 13টি মামলা হয়েছে। এই 13টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে 5 আগস্ট কেন্দ্রিক, অর্থাৎ জুলাই আগস্ট সময়ে 2024 সালে যে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলনে আক্রমণ, হামলা, মৃত্যু, এইসব মামলা। এখন দেখেন, ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল? ওই সময় ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল। এটা আমরা বলছি না, সরকারও সেটা জানে, কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে, সপ্পর আছে, এবং একে একে 8টি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে। 8টি আদালত, 8টি মামলায় তার জামিন হয়েছে। কিন্তু জামিন হলে কি হবে? একটি মামলায় জামিন হলে তাকে আরো 2টি মামলা দেওয়া হচ্ছে, 2টি মামলায় জামিন হলে আরো 4টি মামলা দেওয়া হচ্ছে। এইভাবে তাকে 13টি মামলা দেওয়া হলো। এই 13টি মামলা মাথায় নিয়ে সে যখন জেলে, মামলাগুলো কি? চুরি, ছেঁচড়ামি, ভাঙচুর, অমুকের বাড়ি লুট, এই রকমের মিথ্যা মামলা। এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল, কিন্তু তাকে 8টিতে জামিন দেওয়ার পরও আরো 5টি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো। জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল, তার 2 পায়ে ডান্ডা বেরি পরানো ছিল, 2 হাতে তাকে পরানো ছিল, শিকল পরানো ছিল। এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে 9 মাস আগে। মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল 9 মাস। তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে, মৃত মায়ের সাথে, যে মা এখন আর পরবাসী। সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে, যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল। সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি বিনতি করেছি, সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে, ভাই আমার 2টা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও, আমি আমার এই শিশুপুত্রটিকে একটু বুকে নিতে চাই, একটু আদর করতে চাই। তার কথা রাখা হয়নি। তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল, তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন, ম্যাজিস্ট্রেটকে বলছিলেন, স্যার আমার একটু কথা আছে।
সে কথাটি কি কথা? তিনি বললেন, স্যার আমার একটা হাত একটু খুলে দেন, আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই। আমি একজন পিতা, আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠে, আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই, কিন্তু পারেনি। জাজ বললেন, ম্যাজিস্ট্রেট বললেন, আপনি লিখিত বলতে হবে। তিনি লিখিত বলেছেন, সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি। তারপর এই সাদ্দামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে, দিনের পর দিন থানায় যাচ্ছে, দিনের পর দিন জেলখানায় যাচ্ছে। সাদ্দামের কোনো মুক্তি নেই। সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে। আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি কোটি টাকার মালিক, অথচ এই সাদ্দামের বাচ্চা, এই সাদ্দামের স্ত্রী 3 বেলা খাইতে পেতেন না। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি। তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই, উকিলকে দেওয়ার পয়সা নেই, ঘুষ দেওয়ার পয়সা নেই। যার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই 9 মাসের পুত্র সন্তানকে হত্যা করে, হত্যা করে নিজে আত্মহত্যা করে। তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ, এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না। তাই তিনি তার বুকের দলকে আগে হত্যা করলেন, তারপরে নিজেও মারা গেলেন। মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের। ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 4 ঘন্টার জন্য মুক্তি। সেটি মেলেনি। কেন মেলেনি? কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোত্থেকে? গোপালগঞ্জ থেকে। আপনারা জানেন পদ্মা সেতুর ওপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে, সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন। সেই কারণে যখনই পুলিশের দৌড়ানি খায়, পুলিশের দাবরানি খায়, তখন গোপালগঞ্জে সেখানে গুগু কম, আওয়ামী লীগের মানুষ বেশি, বিএনপি জামাতের দৌরাত্ম্য কম, সেই জন্য অনেকেই কেউ কেউ আশ্রয় নিয়েছিল সেখানে। সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে, এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না, কারণ সে গোপালগঞ্জের। যেমনটি করেছিল 1971 সালের পাক বাহিনী, বলছে এরা বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না, বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না, বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না। তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল, পাকিস্তানিরা বাংলাদেশ ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনূস তৈরি করে দিচ্ছে। এই ডক্টর ইউনূস থাকবে না, তার বয়স 90 বছর, যেই কোনো সময় সে মারা যাবে, কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে। আমাদের প্রজন্ম তো এই দেশটাকে একটি দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে। এক ভাষার, এক সংস্কৃতির, এক ইতিহাস, এক ঐতিহ্যের এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি মানবিকভাবে একটু চিন্তা করে দেখেন, তাকে ফেরল দেওয়া হলো না। ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান, এই মৃত স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে, জীবিত স্বামীকে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে এই যে আজকে 808 বিলিয়ন পিপল, 8.2 বিলিয়ন পপুলেশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই 8 বিলিয়ন মানুষের মধ্যে, এই 800 কোটি মানুষের মধ্যে 196টি রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর মধ্যে আপনারা কি একটি উদাহরণও দেখাতে পারবেন যে একজন জেলখানায় মানুষ, তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে, যার কোনো কনভিকশন হয় নাই, যার কোনো বিচার হয় নাই, যার নামে কোনো চার্জশিটও হয় নাই, সেই রকম একজন মানুষকে তার স্ত্রী এবং মৃত পুত্র জেলখানায় দেখতে গিয়েছে? এটি পুরো পৃথিবীতে মানুষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটল। এই যে প্রথম ঘটনাটি ডক্টর ইউনূস, আসিফ নজরুল কম ঘটালেন, এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে।
টুডে, টুমরো অর ডে আফটার। কারবালার প্রান্তরের কথা আপনারা জানেন। কারবালায় যখন যুদ্ধ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইনের শির কর্তন করা হয়। সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেস্কে। ইরাকের পোরাত নদীর তীর, যেখান থেকে পানি নিয়ে মানুষ পান করত, সেই পানির যে তীর, সে পানির অঞ্চলটিকে সীমারের বাহিনীরা, ইয়াজিদের বাহিনীরা দখল করে রেখেছিল, যার ফলে এই শিশুপুত্র, হুসাইনের শিশুপুত্র পানির জন্য হাহাকার করতে করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কারবালার ট্র্যাজেডির কথা আমরা এখনো জানি। হাই হোসান, হাই হাসান বলে আজও আমরা শিয়াদের মাতম শুনি। সারা বিশ্বের মানুষ আজও কারবালা ট্র্যাজেডিকে স্মরণ করে। বাংলাদেশে এখন কারবালা ট্র্যাজেডি চলছে। এই কারবালা ট্র্যাজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইউনূস। এই কারবালা ট্র্যাজেডির নায়ক হচ্ছে আসিফ নজরুল। এই বাটপার মিথ্যা কথার ফ্যাক্টরি। এই বাটপার বলেছিল ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে, বাংলাদেশের কোনো ভিসা নাই, ভারতে এখন ভিসাও দেয় না। সেখানে এই ২৬ লক্ষ লোক কোথায় গেল, কোন অবস্থায় আছে, তাকে জিজ্ঞাসা করার পর বলেছে, আমি তো যখন বলেছিলাম তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না। এই অসভ্য, এই বর্বর, এই মিথ্যাবাদী, মিথ্যা কথা কখন বলা যাবে আর কখন বলা যাবে না, সেই সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল। তুমি এখনো মধ্যবয়সী মানুষ। এই বাংলা, এই সমাজ, এই রাষ্ট্র তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেই করাবে। এই শিশুর কান্না, এই শিশুর মৃত্যু, এই ২২ বছরের নারীর মৃত্যু, তোমাকে জবাব দিতেই হবে আসিফ নজরুল। এই রাষ্ট্র, এই শহীদ, ৩০ লক্ষ শহীদের রক্ত, ২.৫ লক্ষ নারীর আত্মনাদ এবং ১ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে, যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ, সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছো না, মানুষকে তুমি দাম দিচ্ছ না। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে, তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে। শুধু তাকে নয়, আমরা এরকম বহু নজির দেখেছি যখন হত্যাকাণ্ড, কোনো বাবা মা ভাই বোন মারা গিয়েছে, তাদেরকে ফেরল দেওয়া হয়েছে। কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই সাদ্দাম হোসেনকে। আমরা জানি রাষ্ট্র এই অবস্থায় থাকবে না, সমাজ এমন অবস্থায় থাকবে না, দিনটা এমন থাকবে না। যদি পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী ৭১-এর ঘাতকেরাও ক্ষমতায় আসে, যদি বিএনপিও ক্ষমতায় আসে, অথবা অন্য কোনো দলও ক্ষমতায় আসে, রাষ্ট্রকে বদলাতেই হবে, রাষ্ট্র বদলাবে। কিন্তু ডক্টর ইউনূস, তুমি ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছ। তোমার পেটুয়া বাহিনী ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মী, নেতা এবং সমর্থককে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে। কোথায় হত্যা করা হয়েছে, কোন পত্রিকায় এসছে, কোন পোর্টালে এসছে, কত তারিখে, কিভাবে, তার নাম কি, তার বয়স কত, আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারবো। কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই, কারণ মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত। বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয়, তারা হায়না। এই হায়নাদের দেশে কোনো মানবাধিকার কর্মী থাকবে না, কোনো মানবাধিকার সংগঠন থাকবে না। এই মানবাধিকার সংগঠন, এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে। শুয়োরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করব, আমাদেরকে করতেই হবে। কারণ এই সাদ্দামের শিশুপুত্রের আত্মনাদ, এই সাদ্দামের স্ত্রীর আত্মনাদ আসমান বেগে এই ডক্টর ইউনূসের যে গোষ্ঠী, তাদের মাথার উপরে পড়বেই পড়বে। প্রিয় সুধী, আর বাড়ালাম না, আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে। এটা যখন সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে, তখন সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সে প্রত্যাগ করেছে। কিন্তু আইন, দুর্ভাগ্যজনক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের কোনো বালাই নেই, বাংলাদেশের আইনের কোনো বালাই নেই। যদি আইনের বালাই থাকতো, এই অবৈধ কর্মকাণ্ডের জন্য সর্বমূত্রকে এতক্ষণে গ্রেফতার করা হতো।
তো আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? প্রথমে আমাদের যে শিবির প্রসঙ্গ, শিবির হচ্ছে বহুরূপী, যেমন জামাত বহুরূপী। আমার ইউনুস যেমন বহুরূপী, জামাত বহুরূপী, শিবির বহুরূপী। দেখবেন জামাতের এক এক নেতা এক কথা বলতেছে, এখন তাদের সামনে যেমন গত কয়েক মাস ছিল তারা কিভাবে ডাকসুতে জিতবে, ডাকসুতে অর্থাৎ ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে, কলেজগুলো না। আর বিশ্ববিদ্যালয় দখল করতে পারে তাহলে তারা পরবর্তী যদি তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন যদি হয়, সে আন্দোলন তারা ঠেকানোর চেষ্টা করবে। আমরা জানি ছাত্ররা এটা করতে পারে এবং ঢাকা হচ্ছে তার কেন্দ্রবিন্দু। বহুরূপী যে তারা, আমরা এই যে লগ্নির নিচে আমাদের লগ্নির নিচে যারা লুকিয়েছিল, শুধু আওয়ামী লীগের না, বিএনপির লগ্নির নিচে কিন্তু ওরা দীর্ঘদিন লুকিয়েছিল। এই যে বহুরূপী আজকে এই ডাকসুতে আইসা বা এই নির্বাচন আমরা দেখলাম যে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে, ছাত্রদেরকে জুটার চায় না। তাও আবার দেখা যারা সন্ত্রাস করতে পারে, যারা ভাইরাল হইতে পারে, আর শিবিরটা ভাইরাল হতে চায় সন্ত্রাসের মাধ্যমে, মানুষ খুনের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে। ৭১ যেমন তারা ছাড়া এই দেশে রাজত্ব কায়েম করতেছিল পাকিস্তানের সহযোগিতা, এইবার তারা চেষ্টা করতেছে ইউনুসের সহযোগিতায়, আসিফ স্যারের সহযোগিতায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিক চেক করে এইভাবে কথা বলা যাবে না, কৃষি নিয়ে বলেন, আলুর দাম বেড়ে গেছে, আলুর দাম। কৃষি উপদেষ্টা কৃষি না, মানে এটা দেখলেই মানে হাসি পায় আর কি। মানে এই লোকটা কি কই থেকে, আর এইটার আবার ওই যে আপনার বিডিআ হত্যাকাণ্ড, সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেনাবাহিনী। হ্যাঁ, এবং তারা আবার ওই যে বিডিআ হত্যা, আমি শুনছি ওই তদন্ত কমিটি নাকি আওয়ামী লীগ সরকার সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন আপনি কিভাবে লঙ্গি নিচে আর্মির অফিসার, লঙ্গি নিচে আওয়ামী লীগের, এই জন্য এখন প্রচলিত লঙ্গির নিচে, দলের মধ্যে লঙ্গির নিচে। সর্বমিত্র যেটা বললাম, এ সর্বমিত্র নামটা হচ্ছে সর্বমিত্র, আবার সে চাকমা, সে আবার শিবির করতেছে। কইরা তার এই যে বাহাদুরিটা, তার যার আওতা নাই, যেমন ইউনুসের যেমন কোনো, যেমন তারা বলে আমাদের তো কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই সরকারের। সাকাত বলেছে আমরা কি বলে এসেছি নির্বাচন দিব? স্বর্গমিত্র তার কোন ডাকসুর সদস্য, কিন্তু তার কথাবার্তা আচার দেখলে মনে হয় সে বোধহয় ডাকসু না সমগ্র ইউনিভার্সিটি গুলার বাপা হয়ে গেছে। ঢাকা শহরে যে খেলার মাঠ, নিরাপত্তার দায়িত্ব দেখা না নিরাপত্তা ভাই, আপনাকে বলতেছে জামাত নেতা বেশ্যা বিশ্ববিদ্যালয়, মানে এটা বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার এটা গাঁজাখুরদের আখড়া, মানে কোন মাত্র কিছু মহিলা ছাত্রীদের প্রতিবাদ করতেছে। কই রুকয়াল তাইলে কি ধরেই নিচ্ছি আমরা ওইখানে ওইটা বেশ্যা কেন, আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা স্বীকার করে নিই। দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা এইসব বিষয়ে রিয়েক্ট করে, আমরা জানি যেভাবে সেটা হয় নাই, সেটা না হয় নাই তো, যেভাবে আমরা মেনে নিয়েছিলাম আমরা সবাই রাজাকার, এটা খুব চমৎকার যে রাজাকার হয় যেন গৌরবের বিষয় আর কি। এখন অবশ্য গৌরবের, আসলেই তারা রাজাকার। এই জন্য তো জাফর ইকবাল বলেছিলেন ঢাকা প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছা করে না, গেলে তাকে দেখে তাকে আমার রাজাকার মনে হয়। এই জন্য এই লোকটাকে তারা কি না করেছে। সুতরাং সর্বমিত্র নিয়ে আপনি আইন যদি আপনার থাকতো, আপনি আইনের কথা বলতেছেন। রাজশাহী ইউনিভার্সিটি আম্মার নামের একটা ছেলে শিক্ষকদের তালিকা ধরে ধরে পিটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, আরে ভাই, তার শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর কোনো ভূমিকা নেয় নাই এরা। না, আপনি বিসির বলতে শিক্ষক বলতেছেন, তারেকের পোস্টার নামাইয়া ফেলছে, সে নামাইয়া ফেলতেছে, মানে তার যা ইচ্ছা তা সে করবে, তার কাজ নাই এগুলো। তার কাজ না, কিন্তু আইন তো নাই দেশে। আইন আছে, আপনি বলেন আমার ইউনুস যেভাবে, ইউনুস সরকার যেমন আমি বললাম না, যাই যে আরে জামিন দিতেছে না, আদালতে কেউ দাঁড়াইতে পারবে না, পেরোল দেওয়া যাবে না, মানে নতুন আইন, কোনো আইন নেই। আইনের নেতা আসিফ নজরুল উনি চিঠি দিয়েছেন আদালত গুলাতে জামিন না দেওয়ার জন্য।
এই যে বললেন, আপনি যে সর্বমিত্রের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নিবে আমার বলে, কে কি ক্ষমতা আছে নাকি? এটা তো গভর্নমেন্ট উৎসাহিত করতেছে এটা তারা। এই যে খেলার মাঠ নিয়ে, এই যে আবার ওই শেখ হাসিনার কথাটা বলতে হয়, উনি প্রায়ই বলতেন বক্তৃতায়, ঘর যখন বানাবেন বাচ্চাদের জন্য খেলার মাঠের জায়গাটা রাখবেন, উনি বলতেন। কিন্তু এই ছবিটা কি অসহায় একটা ছবি, বাচ্চাগুলা খেলার মাঠ নাই, একটা মাঠ পেয়ে ঢুকছিল, সেখানে তাদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে। আর ভাই জানেন না, কিছুদিন আগে যে মেয়েদেরকে নিষেধ করছে ওইখানে যাইতে, মেয়েরা ওইখানে গিয়ে খেলাধুলা করতে পারবে না, আর বাচ্চারা খেলতেছে। এরা কি ওই যে আপনি দেখেন নাই, এই যে কি বলতে, কি বলছিল পারি ভাই, যে ফুটবল কি 11টা একটা বল নিয়ে 11 জন লাতালাতি করে খেলা হইলো। আরে ভাই সে তারা তো এই খেলা হবে না। আফগানিস্তানে আপনার মনে নাই যে বাঁশি না আজাদ দিয়ে খেলা শুরু হইতো, আফগানিস্তানে হাফ প্যান্ট পরা যাইতো না। বাংলাদেশের পুলিশকে যদি বিষয় নিয়ে জিজ্ঞেস করেন তখন বলবে কি জানেন, কেউ যদি মামলা করে ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে। অস্ট্রেলিয়াতে ঘটনা শেয়ার করি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ম্যালকম টার্নবুল। ম্যালকম টার্নবুলের একটা ছবি ছাপা হলো পত্রিকায়, তিনি একটা স্পিড বোটে বসা, ব্যক্তিগত স্পিড বোট, বসা অবস্থায় উনার কোনো ভেস্ট ছিল না পরনে। আইনটা হচ্ছে স্পিড বোটে যিনি উঠবেন তাদের ভেস্ট থাকতে হবে, এই যে লাইফ বোর্ডে হ্যাঁ ভেস্ট থাকতে হবে, লাইফ সাপোর্টার আর কি, ওইটা ছিল না। ওই ছবি দেখে ওই কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টারের কাছে জরিমানার চিঠি পাঠিয়েছে। তা তো আইন আছে, তো আইন আমাদের দেশে এখানে আইন চলে। প্রাইম মিনিস্টার ওই জরিমানা শোধ করেছে, করতে হবে, আইন আছে। করার কারণে প্রাইম মিনিস্টারের পপুলারিটি বেড়েছে। আর আমার পুলিশকে যদি আপনি জিজ্ঞেস করেন, বললে কেউ যদি মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা কবে নেওয়া হবে জানিস? মামলা করলে পরে ব্যবস্থা নেওয়া হবে। এখানে মামলা করার বিষয়, এই পুলিশ অফিসে এই যে সর্বমিত্রকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই, এই পুলিশ অফিসারদের গ্রেফতার করা উচিত। আর গ্রেফতার করলে হবে না, এই জন্য এসপিরে যে দিছে না, যেভাবে গালি দিছে আমি শুনছি, ওইটাকে যেভাবে সাদ্দামের স্ত্রী সন্তানকে দেখতে দেয়নি, ওই এসপি এদের 2-3টারে না ঝুলাইলে না শেষ করলে ঠিক হবে না। আমি পরিষ্কার বলতেছি, ওরা ঝুলানির কথা ভুলে গেছে। এদের বিরুদ্ধে মামলা করবে তাদেরকে ভাই, আগে তো আমরা দেখতাম কি জানেন, ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিছু বিচার আইনজীবীও ছিলেন, ওনারা এগুলা মামলা করতেন কোর্টে, তারা এখন ভয় করেন না। প্লাস হচ্ছে বিচারপতিরা যে এই যে সুমোটো করতেন, ডেকে আনতেন তাদেরকে, এটা বন্ধ হয়ে গেছে। ওনাদের কোনো বিবেক নাই এখন আর, আরে ভাই মবের পর তো সবার আছে বিবেক, বলতে বিবেক আপনাকে একটু হাতে পায়ে ধরছে, আপনি বিচারপতি হয়ে ওই পদে থাকতে হবে না ভাই, পদ তো থাকবে না। বাংলাদেশ তো অন্ধকার হয়ে যাবে না। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, সবাই পদটাকে আঁকড়ে ধরতে চায়। এই যে এসপি যে সাদ্দামের, যে আমি আবার আনতেছি, এর কি সন্তানাদি নেই? সন্তানরা কি তাকে প্রশ্ন করতে পারে না? বিবেকটা আজকে কোথায় গিয়েছে? আরে বিবেক দিয়ে কি করবেন না ভাই? বিবেক তো আজকে আমাদের ইউনুস কাকুরই বিবেক নাই, আর যারা এত বছর। সুরাজ ভাই, কালকে আমাদের এখানে অধ্যাপক মাসুম বিল্লাহ আসছিলেন। মাসুম বিল্লাহ বললেন বাগেরহাটে ডিসির কাছে প্যারোলের আবেদন গেছে, ওইটার জন্য লোকজনকে আবার যশোরে ডিসি যাইতে হবে না, বাগেরহাটে ডিসি পাইছে, এখন ফেসবুক হাতে মোবাইল ফোন আছে, স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া যায়, ইমেল করা যায়। আজকের যুগে মোবাইলে বলে দিতে পারে, আমি পাইছি। আজকে কি করলো জানেন, এই সারা দেশের মানুষ গালিগালাজ করার পরে আজকে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিচারপতিদের হুশ হয়েছে, তারা ওইটা অ্যাকসেপ্ট করছেন, তারা জামিনের ব্যবস্থা করছেন। তার কত তার স্ত্রী সন্তানের লাশের বিনিময় এই জামিন তো এরা কেউ রক্ষা পাবে না। আপনি কি মনে করেন বাড়ি ভাই ইন্ডেমনিটি বঙ্গবন্ধু খুনিদের রক্ষার জন্য ইন্ডেমনিটি দেয় নাই? ইন্ডেমনিটি বাতিল হয় না, এদের ফাঁসি হয় নাই?
2 দশকের উপরে পরে কি এই যুদ্ধবাদীদের বিচার হয় নাই? বিচার হবে। ইউনূসকে তাহলে একটি মাত্র ওই শুধু একটি খুনের জন্য আর কিচ্ছু লাগবে না, ফাঁসিতে ঝুলতে হবে। আজকে একটা মজার ঘটনা ঘটছে সুরজ ভাই, আরো কয়েকদিন ধরে আমরা দেখতেছি বিএনপি এই দেশে জামাতকে পুনর্বাসন করছিল। বিএনপি, হ্যাঁ, সেই বিএনপি জামাতকে জোটে নিচ্ছিল। সেই বিএনপি জামাতকে সিট দিত, 30টা সিট দিলে জামাত 17টা 18টা সিট দিতে পাইতো। হ্যাঁ, আর বিএনপি সিট না দিলে 3টা পাইতো জামাত। হ্যাঁ, সেই বিএনপি হল প্রতিদিন 71-এর কথা বলে, 71-এ জামাত এই করছে সেই করছে, আর এই বিএনপি কিন্তু জামাতকে এই জায়গায় হাসি পায় বুঝছেন। মির্জা ফখরুল কি বলছে আজকে, খেয়াল করছেন আপনি, শুনছেন? ঠাকুরকে শেখ হাসিনা নাই, নৌকা নাই, নির্বাচন গণতান্ত্রিক হবে না। তাইলে স্বীকার কইরা নিলা শেখ হাসিনার নির্বাচন গণতান্ত্রিক হইতো। ভয় পাইতেছ, পাশায় লাত্তি দিবে তো, আর বেশি বাকি নাই। এমনি যে কথা বলতে জামাত বলতেছে বরং যে আমরা ওদেরকে ক্ষমতায় নিয়ে আসতো, আমাদের যখন তোমার কেউ ছিল না তো এইটা বলতেছে, তখন ছিলাম আমি, হ্যাঁ, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। জামাত বলতেছে ওই 2001-এ বা ওই 91-এ আমরা যদি সমর্থন না দিতাম, বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। এখন তাদের মধ্যে চলতেছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, হাসি পায়। তারেকের মুখে মুক্তিযুদ্ধ, মানে কই যাব আমরা? তার ভাই না ওরা, শিবির আপন ভাই, তার বাপ। কালকে একটা দেখালে কি বলছে, কালকে শুনলেন না, একটা বলছে যে তার জিয়ার চেয়েও জুলাই যোদ্ধারা তার কাছে অনেক বড়, ওরা তাকে দ্বিতীয় জন্ম দিয়েছে, বুঝছেন? জিয়াও ভুলে গেছে, তার খালেদিয়াও কিন্তু ভুলে যাচ্ছে। সে কালকে যে পলগ্রাউন্ডের মিটিংটা করলো, সার্কিট হাউস জিয়া জাদুঘর বঙ্গবন্ধু কন্যাকে সেটাকে রেখে দিয়েছিলেন জিয়া জাদুঘর করে, সেইখানে তো হাত দেননি, কেউ ঢিল মারে নাই, ঢিল মারে নাই। তারা 32 নম্বরকে আগুনে পুড়িয়েছে, ধ্বংস করেছে। পুড়িয়ে দেয় নাই, বলছে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। হ্যাঁ, এখন কেমন লাগে? মাইক চুরি হয়েছে 18টা, তার জনসয় মাইক চুরি হয়েছে। আচ্ছা, চুরের সর্দার যদি আলিবাবা, আমি আপনার গল্পটা বলেছিলাম, আপনার মনে আছে কিনা? সৌদি আরবে বলছিলাম গল্পটা, মনে আছে? আলিবাবাটা ওই যে আমি ইরাকে না আমাকে ব্যক্তি, আমার পার্সোনালি বলছে তারেক সম্পর্কে, গল্পটা আপনাকে বলছিলাম না কিনা বলে, হয়তো আপনার মনে নেই। আমি আবার বলি, উমরাতে যখন গেলাম প্রথমবার, রোজা, কিন্তু আমরা মদিনায় আমাদের যে বুকিং, প্রথম রোজাটা মদিনায় গিয়ে রাখতে হয়। ফ্যামিলি নিয়ে মদিনায় চলে গেলাম, আমি তো আজ কিচ্ছু জানি, আরবি কিচ্ছু জানি না। হ্যাঁ, আচ্ছা, আমার টার্গেট হচ্ছে আমি প্রথম রোজার দিন উমরাটা মক্কায় করতে চাই, আমি উমরাটা করতে চাই। তো আমার এক ভাই ছিলেন, উনি 20 বছর সৌদি আরব, উনি আমাকে নিয়ে এসে, উনি আমাদের সাথেই ছিলেন। উনি করলেন কি, একটা ট্যাক্সিতে করে আমারে উঠাই দিলেন, আমি শহরে চলে আসলাম। আমি জানি কোন জায়গায় নামতে হবে, যাওয়ার সময় এখন তো আমি জানি কোন জায়গা থেকে উঠতে হবে, কিন্তু এমন আমি কোন জায়গায় উঠবো, কার সাথে আমি বুঝতে পারতেছি। একটা পাইলাম, সে কিছু ইংলিশ জানে ড্রাইভার, সে আমারে বললো কোন হুইচ কান্ট্রি, বাংলাদেশ, হাসিনা না খালেদা? আমি হাসিনা। নো আলিবাবা। আমার বললো হাসিনা, আমি হাসিনা, বললো নো আলিবাবা, অর্থাৎ তারেক নো আলিবাবা, বুঝছেন? তো এইটা বললো, তো আমি গেলাম। তো ট্যাক্সিতে আবার একজন পাকিস্তানি ছিল, অনেকদিন যাবত থাকে, সে আমাকে নামাইয়ে আমাকে হোটেলে দেওয়া গেল, আমি নিরাপদ গেলাম। এই যে গল্পটাই বললাম, কালকে বলতেছে সেটা কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে? এখন বলেন তো আপনি, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আওয়ামী নেতা বাংলাদেশের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, তাদের আমলে বাংলাদেশ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। শুধু ওই সময় আরেকটা গল্প আছে, ওই সময় তার চুরির গল্প আমি আপনাকে বলি। তার যে পয়সার সম্পদ, আমার ছেলে তখন ছোট, সে খুব ফুটবল পছন্দ করে, বিশ্বকাপ চলতেছিল। আমি তো ব্রাজিল সাপোর্ট করি, ওর জন্য ব্রাজিলে একটা জার্সি বানাবো, বুঝছেন? তখন আমার ভাই বললেন, দাঁড়া, বাঙালি একটা ছেলে আছে টেইলারিং করে সিলেটের, সে হিসাব বানাই দিল। বলে আমি তোর ক্লক টাওয়ার দেখছেন না আপনি? তো যদি গিয়ে না গিয়ে থাকলে অনেকবার গিয়ে দেখবেন যে ক্লক টাওয়ার একেবারে 1 নম্বর গেটের ঠিক অপোজিটে। ওইখান থেকে জুম্মার সামনে আমার শুরুই হয়ে যায় ক্লক টাওয়ার। ওইখানে আমি হোটেলে
মার্কেট আছে, হোটেল আছে, আমরা ওইখানে ছিলাম। কিং আব্দুল আজিজ গেটের ঠিক অপোজিটে 2 মিনিট লাগে হাইটা গেলে একেবারে আপনার ইয়েতে যেটা কাবার ভিতরে আর কি। লোকটা আমার ছেলেরা বললো, ওই যে মার্কেট দেখতেছেন, এই মার্কেটের দুতলা পুরাটাই, সে কিন্তু আবার বিএনপি করে। আমার বললো আমি বিএনপি করি। সে বললো তারেক জিয়ার পুরা মার্কেটের ওই যে ওই ফ্লোরটা দেখতেছেন, ওই পুরা ফ্লোরটা হইলো তারেক জিয়া। দেখেন বাস্তবিক, আমি বাস্তব কথা বলতেছি। আমি একজন মুসলমান, মক্কা নিয়ে তো কথা মিথ্যা বলবো না। এই যে উনি যে এত বছর আপনাদের পাইলো খাম্পা উপাধি যে পাইলো, মানুষ পায় দেশপ্রেমের জন্য, ও খাম্বা উপাধি পাইলো। সে খাম্বা কত বছর যে লন্ডনে ছিলেন, আমরা বিদেশে থাকি, আমাদের কাজকর্ম করতে হয়। উনি যে 17 উনি কোনোদিন কোনো কাজ করছে কেউ দেখে নাই, কেউ জানে নাই, বা ওনার সেই যোগ্যতাও ছিল না। সেই মানুষটা কি রাজকীয় জীবনযাপন করছে, কিন্তু শুধু সেই না, তার বাড়ি এমন এক জায়গায়, যে জায়গায় সব পয়সাওয়ালারা থাকে, যে জায়গায় আমাদের জালালাবাদ গান্ধীর এসে যখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী প্রেসিডেন্ট হয়েছেন উনি, জালালাবাদ আপনাদের মৌলভীবাজার, ওনার রেস্টুরেন্ট গান্ধীর, সেইখানে মন্ত্রী এমপিরা, মূলত মন্ত্রী প্রধানমন্ত্রীরা পর্যন্ত ওইখানে যায়। ওনার কিন্তু বন্ধু টনি ব্লার, জন ওইখানে যাইতো। ওই এলাকায় তারেকের বাড়ি ছিল, প্রচুর পয়সা, মিলিয়ন মিলিয়ন। এবং ইলেকশন কমিশনের সম্পদের খতিয়ানে লন্ডনের বাড়িগুলো সেখানে উল্লেখ করে নেই। সে উল্লেখ করে না, প্রথমত সে বলছে তার বাড়ি নেই, আর তো ইলিগ্যাল। তার তো ওই যে বিদেশ সবকিছু মিলাই। আর তারেক যে কিভাবে যে এটা নিয়ে অনেক কথা বলছি, যে কিভাবে যে ভোটার হয় একদিনে তফসিল ঘোষণার পরে। আর আপনার খেয়াল করবেন, তারেক যে পয়সা এই যে প্রবাসীদের পয়সা মেরেছে, যে বিএনপি যারা করেছে তাদের অনেককে কিন্তু নমিনেশন দিয়েছে। সিলেটে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট মালেক, বিখ্যাত মালেক, এর জন্য এনসিপি ঢাকায় মিছিল করে তখন স্লোগানও দিয়েছে, চাঁদাদের পল্টনে চলে যায় লন্ডনে। এটা তো এবং ওই যে নির্বাচনের সময় তার বিরুদ্ধে মনোনয়নের বিষয় আছে, হ্যাঁ, অনেকেই পয়সা দিয়ে, এবং বিএনপির এক লোক দেখলাম নামটা বলতে, সে বলতেছে তার কাছে নাকি কত কোটি টাকা চাওয়া হয়েছে। অসীম বিশ্বাস যে উকিল, সে নমিনেশন পায় নাই টাকার জন্য, পায় নাই। এবং টাকার বিনিময়ে অনেক জায়গায় আমি বলি, মানুষের ভুলে গেছে সিএনজি যে বাংলাদেশে আসলো। সিএনজি যখন বাংলাদেশে আসে, তখন ইন্ডিয়াতে এটার দাম ছিল 55,000 টাকা। বাংলাদেশে এটার দাম দেওয়া হচ্ছে 1,20,000 টাকা। ওই পুরা আমদানি কন্ট্রাক্টর ডিল করেছে কোকো। ওই জায়গাতে মতলুব একজন আছেন না, ইম্পোর্টার, ভারতের গাড়ি আমদানি করেন, তার এখানে টাকাটা জমাতে হয়েছে, এবং সমস্ত টাকা ডিলটা কন্ট্রোল করছে কোকো। 1, কোকো 2, কোকো 3 কি হয়েছিল না, তার সেরাগেঞ্জি, তার বাপের সেরাগেঞ্জি আর বাংলা বাক্স থেকে সুশীলরা যে কি আপনার নাম কি ছিল ওই লোকটা? সুশীল প্রসঙ্গ আপনি যখন আনছেন, আপনার খুব প্রিয় একজন সুশীল, ইকরামুজ্জামান, টিআইবি ইফতেখারুজ্জামান, টিআইবি, উনি আজকে বলেছেন যে ইউনূস সাহেব যে 3-0 তত্ত্ব, বেকারত্ব, কর্মসংস্থান, হচ্ছে পরিবেশ, এই 3-0 তত্ত্ব বাংলাদেশে পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশে উনারা বলে বেকারত্ব বেড়েছে, উনারা বলে মানুষের কর্মসংস্থান কমেছে, এবং পরিবেশের ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ। আপনি চিন্তা করেন, এই লোকটা সংস্কারের অন্যতম একজন, কিন্তু এদের লজ্জা শরম নাই, এরা যে কথা বলে, এদের লজ্জা শরম নাই। আসলে আমার মনে হয় আমাদের মতো যারা শিক্ষিত হয়ে যায়, সুশীল হয়ে যায়, তাদের লজ্জা শরমটা কমে যায় টাকার জন্য, সম্মানের পদবীর জন্য, সম্মান বলবো না। নাইলে যে লোকটা এই সংস্কারের নির্বাচন কি সংবিধান সংস্কার কমিটির মেম্বার, যে লোকটি অবৈধভাবে সরকারের পয়সা নিল, তারা সেই লোকটা এসে এখন আবার সরকারের বিরুদ্ধে বলতেছে, কেন রে ভাই, পদত্যাগ করো, আগে পদত্যাগ তো করো না, এখন তো সরকার আসো, তোমার সাথে যে আরেকটা আছে পদ মজুমদার,
সে তো সুশাসন যা সুশাসন করতেছে না, এখন নির্বাচন বৈধ হয়ে যায়। আর আওয়ামী লীগের সময় নির্বাচন অবৈধ, বোধ মজুমদার সব নির্বাচন অবৈধ। একটা ছিল তুফাইল্লা মারার পর অনেকে ইন্নালিলে যাই মসজিদ একটা শয়তান মারা গেছে। সে স্থানীয় সরকার সে চাইছিল না নির্বাচনটা আগে করার জন্য, বহু চেষ্টা করছে। সব শয়তান মিলা, সব শয়তান আমেরিকার ডিপ স্টেটের পয়সায় সেকে একেবারে বুঝাই দিতাম, সবগুলো চুলের পয়সা খাইছে। আমি কালকে লাইভে কুঞ্জা বলি মুজাহিদুল সালিমকে আমার পাইলে জুতা দিয়ে বাড়িতে ইচ্ছা করতেছে এই সবগুলারে। এখন নির্বাচন অবৈধ হয় না, অংশগ্রহণ করতেছে এটা কোনো খবর নাই, কিন্তু না করতেছে তারা তো খবর নাই, তারপর তারা নির্বাচন চায়। আপনি প্রিন্সের কথা শুনি, আমরা মিনিমাম একটা নির্বাচনে কি করবি, বাংলাদেশে 12টা বাজাইবি, তোর কারেক্টার ওয়ালি খানের সবগুলো তো ওয়ালি খানের জন্মা। নেপের ওয়ালি খান ছিল না মুক্তিযুদ্ধের সময়? ওরা কি কোনোদিন জয় বাংলা স্লোগান দিছে? ওরা কোনোদিন বাঙালি জাগো জাগো বাঙালি বলছে? ওদের অন্তরে তো এখনো জ্বালাটা আছে, ঐক্যবদ্ধ পাকিস্তানের জ্বালাটা এখন আছে কিন্তু ভুলতে পারে না। বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে গেছিল তো, নাহলে সবগুলো শেষ করতো। কারণ জামাতে বামপন্থী রাখবে, কমিউনিস্ট রাখবে জামাত, এইটা হয় না। যার কারণে আক্রমণ করে উদিচি মিছিল বাড়াইছিল না, গণসংগীত গাইছিল না মানুষের লইয়া জুলাই সন্ত্রাসের সময়। নেতৃত্ব দিছে তারা, এইবার বাস দিল তারা দিছে না, আর ছায়ানটে দেয় নাই। হ্যাঁ, নাচানাচি করছিল, আরো খাবে। আসক না জামাত ক্ষমতা, একটা কথা এখন তো কিছু বলতে পারবে, একটা কথা বলতে পারবে না। আজকে আপনি দেখবেন সাগলা জাহেদ দেখবেন শুরুটায় কথা বলে, হ্যাঁ, বিএনপির দালাল মাসুদ কামাল উল্টা কথা বলে, সবগুলো উল্টা কথা বলে। এই যে আপনার সাংবাদিক আজিজ মাহবুব কামাল, লাল পতাকা ছিল না, এখন কেন হত্যা করে? আনিসা আমগল শুধু আনিসা আমগল লাল পতাকা ছিল না? তুষারের প্রার্থী তুষারও দিবে, ইলেকশনটা শেষ হোক যদি হয়, জামাত আসক না ক্ষমতা, সবগুলারে দিবে লাল পতাকা, পাশা দিয়া সবগুলা ঢুকাইবো, বুঝছেন? পাশা দিয়া সবগুলা। তো বিএনপি জামাত কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায়। কিন্তু এটা আপনার আজকে বোধহয় বহু জায়গায় হয়েছে, এবং একটা মিছিল দেখলাম জামাত এনসি মিলে করতেছে, ইনসাফ মিছিল বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে। এটা ওই যে নির্বাচন না হওয়ার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে, প্রতিদিন কিন্তু উত্তেজনাটা বাড়তেছে। আজকে দেখলাম সে ইলেকশনে হেরে যাবে, সে কিন্তু ধরে এটা করবে। কিন্তু আপনাকে আমি বলি, এর আগে 18 আবিদ নাকি এনসিপি বিএনপি ইচ্ছা মতনে পিটাইছে। আর একটা ভিডিও আমি দেখলাম, এটা আইডি করলো কিনা জানি না, রাজশাহী কারা আক্রমণ, জেল আক্রমণ করছে পাবলিক, এবং পুলিশের বর্তমান পোশাক, পুলিশ তামসাতে বলতে পুলিশ বলতে যাইতে দেন, এইটা মনে হয় আইডি বানাইছে আমার মনে হয়। কিন্তু দেখছেন কিছু গান বানাইছে নির্বাচন লইয়া, সেটা বুঝছেন অন্যরা যা করতেছে গান, আমি এটা মুখে আনতে চাইতেছি না, আর সবাই শুনছে গানটা এখন শুনে, নির্বাচন নিয়ে, বুঝছেন? আর জামাত নিয়ে করছে আব্দুল করিমের গান নিয়ে, গ্রামের নৌজুয়া কি আগে কি সুন্দর দিন কাটাইতাম, জামাত শুধু মুসলমান, বাকি সব হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান, সব মুসলমান না, জামাত শুধু মুসলমান, বুঝছেন? কি বানাইতেছে আপনার। আবার মানে কেউ হচ্ছে শুয়ে ইউনুস আসলে মজা পাইতেছে, এটা তার ফিল্ডে নাই, কিন্তু সমস্ত পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগ প্রাসঙ্গিক তো, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কত কসরত করতেছে সবাই, এখন সবাই ভালো হয়ে গেছে, পর্যন্ত আওয়ামী লীগের ভোট চাচ্ছে না, সবাই ভালো হয়ে গেছে। মির্জা ফখরুল চাইতেছে শুধু, আরো অনেকে সব জায়গায়, জামাতও চাইতেছে, নুরাও চাইতেছে, এনসিপি কান্না মাসুদও বললো আমার এই যে 10 দলীয় জুট হচ্ছে নিরাপদ আওয়ামী লীগের জন্য, এখন সবার মামলা দিবে না বলছে। আর কালকে জামাতের না ক্যারেক্টার দেখলাম, বলতেছে আমার এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে কারা মামলা দিচ্ছে আমি দেখবো।
সুনামগঞ্জের কোন জায়গায় রাখি গেল, আমি দেখবো এমন সবাই আওয়ামী লীগের মামলা ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ভোট নিতে হবে তো, সেন্টারে নিতে হবে না, কোনো লাভ হবে না রে, আওয়ামী লীগ নেওয়া যায় না। আওয়ামী লীগের লোকজন তো যাবে না, আওয়ামী লীগের লোকজনকে জোর করে নেবে, জোর করে না না নিবে। আমি বলি, আমি সম্ভাবনা আপনার কাছে জেনে বলেছি যে তারা সেনাবাহিনী পাঠিয়ে বাড়ি থেকে মানুষ আনবে, যদি মানুষ আইসা ভোট দিবে কিনা সে কিন্তু চেষ্টা করবে, আমার চেষ্টা করবে, বুঝছেন, অংশগ্রহণমূলক সেনাবাহিনী মানুষকে জোর করে নিয়ে আসতেছে, এই ভিডিও ফুটেজ কি বাইরে যাবে না? অবশ্যই অবশ্যই এই সাদ্দামেরটা যায় নাই, সবকিছু সাথে সাথে যাইতেছে, কিন্তু বাইরে কিন্তু কাজ হচ্ছে। আজকে আমি এক অনলাইনে গৌতম লাইকে ধমকাইতে দেখছি একজনকে, শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে, উনি কেন আসেন, উনি বলছেন শেখ হাসিনা নিরাপত্তা আপনারা দিতে পারেন, আওয়ামী লীগের কাকে বলছে? অনলাইনে কথা বলেন, শেখ হাসিনা নিরাপত্তা ভারত দিচ্ছে, ভারত বলবে, শেখ হাসিনা দেশে যাবেন সসম্মানে যাবেন। গৌতম লাইনের কথাগুলো আমি কিন্তু গুরুত্ব দিয়ে শুনি, আপনি দেখি প্রায় আনেন। আসলে উনি কিন্তু ইন্ডিয়ার সাংবাদিক, তা আবার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের দেশের সাংবাদিকদের ফালতু না তো। হ্যাঁ, এই আনিস আলমগীর এখন বুঝতেছে না লাল পতাকা কি, বুঝতেছে না নির্বাচন কি এখন বুঝতেছে না। হ্যাঁ জানি উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে সবাই, এখন আমরা তো আগেই বলছি, পারিবে আপনি তো আগেই বলছেন, আমরা তো আগেই বলছি এরা টোটাল ইয়েটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটা আমরা তো আগেই বলছি এগুলো। আমরা যদি এই কম জ্ঞান নিয়ে বলতে পারি, উনারা এত জ্ঞানী মানুষ হয়ে বলতে পারেন না কেন, এগুলা বুঝতে পারেন? শেখ হাসিনা ইউনুসকে প্রথম থেকে চিনতে পারছিল, শেখ হাসিনা ভদ্রতা করে ওনাকে জেলে নেয় নাই, উনি এগুলো এই ভদ্রতা গুলো মাথায় রাখে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনও নাই, টর্চার, জেলে ঢুকে জামিন না দেয়া, ওইখানে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এই ইউনুস সাহেব পৃথিবীর কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবেন? সব জায়গায় আওয়ামী লীগের লোক আছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, শেখ হাসিনার দেশ চালানো যাবে না, বলেন আমি কেন? এত সফট, এত বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরিষ্কার স্বীকারোক্তি করতেছে, সেটা আপনি স্বাভাবিক আদালতে বিচার করতেছেন। এত বছর লাগছে এখন তারা এসে বলতেছে ইয়েরা নাকি বদলুল হুদারা নাকি শেখ হাসিনা জবাই করছে। কত বড় না, এটা বললাম, এই যে বললাম উনি করলেন কি, উনি খালেদাকে নিলেন না কেন নামলাম, খালেদা যেখানে বলছে সে দাঁড়াইয়া এটা সাক্ষী, এটা চাইলে তো সে জানলো কি করে? এইটা তো হইলো যখন বললো যে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাদের জেলে নিতে, মামলা দিতে, এইসব কোনো হিসাব নিকাশ করে নাই, করবে না তো। কিন্তু উনি খালেদা জিয়ার প্রতি ইয়ে করলেন, জেল থেকে ওনাকে বাড়িতে রাখলেন, তারপরে যে গ্রেনেড আমরা নিয়ে যে বললো যে শেখ হাসিনা বেনেডিপিকে নিয়ে গে, এইটা সাক্ষী হয়ে গেল না সে, এইটার জন্য খালেদার সাজা হইতে পারে, মামলাকে ভিন্ন কথা প্রভাবিত করার জন্য মামলা হইতে পারে। শেখ হাসিনা তারকে ফাঁসি দিলেন না, ফাঁসি হয় এই ইয়ারে জুলাই রাখলেন, ফাঁসি দিলেন না 17 বছর। এটার নাম কি? এই যে বাবুইরা রে আপনি, হ্যাঁ আজহারের ফাঁসি হইল না, হ্যাঁ আপিলে বিজিবি এই যে বিডিআর এর হত্যাকাণ্ড আপিল হইল, উনি আইনের শাসন চেয়েছেন, তারপরে শেখ হাসিনার অপরাধ যায় না। আমি এই জন্য বললাম এত সফট মানুষ দিয়ে দেশ শাসন হয় না, দেশ শাসনের জন্য কঠোর হতে হয়। আমি আবার ডিক্টেটরশিপের পক্ষে যদি সে ভালো হয়, যেমন ফিদেল কাস্ট্রো, ডিক্টেটরশিপ যদি ভালো হয় তার পক্ষে আমি আবার খারাপ ডিক্টেটর হোক সেটা আমি চাই না। শেখ হাসিনা যে কম উন্নয়ন, বেশি উন্নয়ন, কম গণতন্ত্র, মালয়েশিয়া আজকে কোথায়? আজকে যে তারেক বলছে শুধু কথা বলার অধিকার চাই না আমরা মানুষ, তাহলে শেখ হাসিনা সেটাই করতে চাইছিলেন, দেশটাকে কোথায় নিয়ে আজকে দেশটাকে কোথায়? সুতরাং শেখ হাসিনাকে আগামী তার কঠোর হতে হবে, যেই আসবেন ক্ষমতায় এদেরকে আপনি যদি এখন আইসা আবার আওয়ামী লীগের তারা যদি আইসা আবার ওই সাদ্দামের বউর আর ইয়ের খুনিদেরকে যদি মাফ করে দেয়, এই আওয়ামী লীগ নেতাদেরকে কি করতে হবে?
এটা কি করা উচিত? এইগুলারে ন্যাংটা করে ঝুলানো উচিত। আমরা তো ঝুলাবো জুলাই সন্ধ্যা, এদেরকে আগে শফিককে আগে এদেরকে ঝুলানো উচিত, ইউনূসের আগে এদেরকে ঝুলানো উচিত। বুঝতে পারতেছেন? অনেক ধন্যবাদ জি। মনসুর, আপনার একটা প্রোগ্রাম আছে আমরা জানি, আমরা সেটা মাথায় রেখে আজকে আমি শেষ করি বলে আমি যে কথাটা বললাম, যদি আগামীতে, আমি এটা আপনি কোট করতে পারেন, আগামীতে আওয়ামী লীগ নেতারা দয়া পরবর্ষণ অথবা নিজের রাজনৈতিক স্বার্থে ওই খুনিদের প্রশ্রয় দেন, সাদ্দামের বোর্ড, স্ত্রী এবং সন্তানের খুনিদের প্রশ্রয় দেন, তাদেরকে আমরা চুলাবো, তাদেরকে আমরা ন্যাংটা করে রাখবো, সেটা আপনি কোট করতে পারেন। কর্মীদের আর মাফ করবেন। আমি শেষ করি, আপনারা রাজাকারের গল্প বলে আমি শেষ করি আপনাদের। জি, জি। ভোলায় আমি গেছি, ভোলায় মুখলেসুর রহমান বলে একটা রাজাকারের ইন্টারভিউ করতেছিলাম আমি। সে বললো যেমনি শুনলো মুক্তিযোদ্ধারা চলে আসছে দেশে, শহরে চলে আসছে, সে তার ভাইগনার বাড়িতে চলে, ভাইগনা আওয়ামী লীগের নেতা, হ্যাঁ। বাড়িতে চলে গেল, গিয়ে দেখে তার মতো অনেক রাজাকার সেই বাড়িতে আশ্রয় নিচ্ছে। তখন তাদেরকে তার ভাইগনা বললো, মামারে বাইরে থাকলে আপনাদের পিটিয়ে মানুষ মেরে ফেলবে, আপনাদেরকে আমি জেলখানায় নিয়ে রেখে দিই। হ্যাঁ, এদেরকে জেলখানায় নিয়ে রাখলো, বলে যে এরপরে কি হইলো, কয় তো আল্লাহ বিল্লাহ করছে, একদিন বঙ্গবন্ধু মাফ করে দিল, বাইরে হয়ে গেলাম আমরা। এই বঙ্গবন্ধু মাফ করে দিল, এটা নিয়ে আপনার বক্তব্য কি? লোকটা না পাঞ্জাবির হাত গুটাইছে, মাফ করবো না মানে শেখের বেটা আমাদেরকে হাত দে, এত সাহস! এই হচ্ছে রাজা।